দেশের প্রায় সব অঞ্চলেই দেখা দিয়েছে সারের সংকট। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। সরকারের কাছে যা মজুত আছে তা চাহিদার তুলনায় কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকলেও তেমন সংকট নেই। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে বিশেষ সিন্ডিকেট সার নিয়ে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে আলু, সামনে বড় মৌসুম, কিন্তু সার সংকটে স্বস্তিতে নেই কৃষক। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি। নওগাঁর কৃষকদের অভিযোগ, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারে বস্তা প্রতি ২৫০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন ব্যবসায়ী ও ডিলাররা। এতে বেড়েছে খরচ, আবার বেশি টাকা দিয়েও সময় মতন মিলছে না সার। একই চিত্র রাজশাহী সহ অনেক জেলায়। এক দোকানে যাচ্ছে ১৪৫০ টাকা বস্তা, আর এক দোকানে হলো ১৫৩০ টাকা বস্তা। তো একই জিনিস, কথা সার পাচ্ছি না, তো সার দিব কোথায়? ইউরিয়ার দাম বেশি, ইউরিয়া দেবো না, ডিএপি দেয়, এই জন্য ডিএপিটার উপর সবার চাপ, এই জন্য ইউরিয়া না, ডিএপিটা শর্ট। আমদানির জন্য মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু কর্মকর্তা যোগসাজকে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট, যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে। সিন্ডিকেশন থাকতে পারে, অথবা অন্য কোনো কারসাজি থাকতে পারে, যেটা সাপ্লাই চেনকে যথাযথভাবে পর্যবেক্ষণ তদারকি করার প্রয়োজন আছে। এখানে কঠোর আইনের প্রয়োগেরও প্রয়োজন হতে পারে। কেউ যদি সিন্ডিকেশন করে, বিশেষ ক্ষমতা আইন আছে, ভোক্তা অধিকার আইন আছে, এগুলো প্রয়োগ করে কৃষকের কাছে সারটা পৌঁছায় দিতে হবে এবং সঠিক মূল্যে। শুধু পৌঁছালেই হবে না, সারের মূল্যটাও যেন যথাযথ থাকে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কিছু এলাকায় সমস্যা হলেও সামগ্রিকভাবে সারের ঘাটতি নেই। সিন্ডিকেটের কারসাজি রোধে কাজ চলছে। অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে, এটা আসলে চিহ্নিত করা একটু কঠিন। তবে মনিটরিং যদি আমরা জোরদার করতে পারি, আমাদের সত্যিকারের কৃষকদের হাতে যদি আমরা সারটা পৌঁছাতে পারি যে আসলে কৃষিকাজটা করে, এবং এটা আমরা আমাদের উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। দেশের রাসায়নিক সারের ৭০% বেশি ব্যবহৃত হয় বোরো ও রবি মৌসুমে। সময় মতো সার না পেলে খাদ্য সংকটের শঙ্কা থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া দাম সহনীয় রাখতে পর্যাপ্ত বাজার মনিটরিং করা হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা জানানো হয়। তবে এখনও বাজারে খেজুর, মশলা ও ভোজ্য তেলের ঘাটতি আছে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আরও বলেন, বিভিন্ন সময় চোরাই পথে দেশের বাইরে থেকে পণ্য সরবরাহ করে অসাধু ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পণ্যের দাম অস্থিতিশীল হয়ে ওঠে। তবে এবার এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিদপ্তর। তারাও আশ্বাস দিয়েছেন যে এখানে অতিরিক্ত মূল্য চাওয়া হবে না আমদানি পণ্যের ক্ষেত্রে, অথবা যেখানে যেখানে প্যাকেটিং লেভেল দরকার সেটা ব্যবহার করবেন। আপনার চোরাই পথে বা অন্য পথে যে সমস্ত পণ্য এসে বাজারকে অস্থিতিশীল করে, সেগুলো তারা করবেন না, এবং তারা সবাই বাজারকে একটা সুন্দর, সহনীয় এবং উৎসবমুখর পরিবেশে রাখার আশ্বাস দিয়েছেন। দেশে বেকারি ও বেভারেজ পণ্যের ওপর করের চাপ প্রতিবেশী দেশগুলোর তুলনায় কয়েক গুণ। এরপরও নতুন করে আবারও কর হার বাড়ানোতে এসব শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি উদ্যোক্তাদের। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বাজেটের আগেই বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। জানুয়ারি মাসে দেশের শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। এতে বিস্কুট, কেক, সসের মতো অনেক খাদ্যপণ্যে 10 ভাগ ভ্যাট বাড়ে, ফলের জুসে সম্পূরক শুল্ক বাড়ে 5 ভাগ এবং ফ্লেভার্ড ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসে 15 ভাগ শুল্ক ভার বাড়ে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি করহারের চাপে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের ফিনিশ প্রোডাক্টের উপরে যখন ট্যাক্স বাড়ে, যে কোনো ট্যাক্স যখন গভর্নমেন্ট করে, অটোমেটিকলি দাম বাড়বে। দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে আমাদের সেল কমে যায়। সেল কমে গেলে
আমরা ট্যাক্স কম দিতে বাধ্য হই এবং শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হই, এটা আলটিমেটলি টোটাল ইকোনমির উপর এফেক্ট করে। মানুষের আয়ের সঙ্গে দেশে প্রক্রিয়াজাত খাবারের বাজার বাড়ছে, তবে এখনও মাথাপিছু ভোগের পরিমাণ প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম বলছেন ব্যবসায়ীরা। পার ক্যাপিটা কনজাম্পশনের দিক দিয়ে বাংলাদেশের কনজাম্পশন প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় কম। এইটা কম হওয়ার মুখ্য কারণ হলো আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি। আমরা মনে করি আমাদের বেভারেজের ট্যাক্সের পরিমাণ বেশি, আমাদের জুসের ট্যাক্সের পরিমাণ ভারতের তুলনায় 3 গুণ, থাইল্যান্ডের তুলনায় 3 গুণ। যেটা খুবই খারাপ লাগে, যারা ব্যাট দিচ্ছে তাদের উপরে বেশি চাপাচাপি করে, যারা ব্যাট দিচ্ছে না তাদের কাছেও এরা কেন যায় না, এটা ঠিক যায় না এরকম না, ওরা আন্ডারগ্রাউন্ডে কোনো একটা করে। এদিকে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে আগামী সোমবার রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও এনবিআর চেয়ারম্যানের আহ্বানে তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত আয়কর রিটার্ন আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে রিটার্ন জমার সার্ভারের নানা জটিলতা। 31 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 36,87,067 জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এর মধ্যে ই রিটার্ন দাখিল করেছেন 13,18,241 জন। আগের বছরের একই সময় 36,62,081 জন রিটার্ন জমা দিয়েছিলেন। অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করদাতাদের। এর মধ্যে সার্ভারের অতিরিক্ত চাপ, সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা, রেজিস্ট্রেশনে সমস্যা, ডাটা ইনপুটে জটিলতা সহ নানা সমস্যার কথা জানিয়েছেন তারা। দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এখন। 5 দিনের ব্যবধানে 2 বার দাম বাড়ায় ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লাখ টাকা। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের ভরিতে 2,928 টাকা বেড়ে 1,47,818 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,41,099 টাকা, 18 ক্যারেটের ভরি 1,20,944 টাকা এবং সনাতন স্বর্ণের ভরি 99,529 টাকা ঠিক করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এরই মধ্যে বাজারে কার্যকর করেছে স্বর্ণের নতুন দর। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে গেল নভেম্বরে 22,500 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই অর্থ বাজার থেকে তোলার কথা থাকলেও গেল 2.5 মাসে এর 83 ভাগই উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর। দ্রুত এ অর্থ বাজার থেকে তুলতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। দীর্ঘদিন ধরে তারল্য সংকটে গ্রাহকের টাকা ফেরতে ব্যর্থ হয় কয়েকটি দুর্বল ব্যাংক। গেল বছরের নভেম্বরে ব্যাংকগুলোর আমানতকারীর টাকা ফেরত দিতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে এ টাকা তোলার উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত 12টি নিলামের মাধ্যমে বাজার থেকে 3,758 কোটি টাকা তুলে নেয়, যা মোট অর্থের মাত্র 17%। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, বাজারে এই মুহূর্তে নগদ টাকার সরবরাহ কম, তাই মূল্যস্ফীতি তেমন বাড়বে না। আমরা বিবি বন্ডের মাধ্যমে আমরা এগুলো এনেছি এবং সেগুলোর ক্ষেত্রে হয়তোবা একটু স্লো যাচ্ছে, কারণ সে বাজারের অবস্থা বুঝেই কিন্তু তারল্যটা আনতে হয়। তারল্যটা এটা আমরা একসাথে দিয়ে প্রথম সপ্তাহে দিয়ে পরের সপ্তাহে তুলে আনাটা এটা কিন্তু মার্কেটে আরও চাপ তৈরি করে। টাকা পেয়ে খানিকটা উন্নতি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর। গ্রাহকরা অর্থ তুলতে পারছেন আগের চেয়ে বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, ঘোষণা অনুযায়ী টাকা তুলতে না পারলে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। বাংলাদেশ ব্যাংকের ধারণা ছিল যে আমি যদি বিল বন্ড এগুলো ছেড়ে যে টাকাটা মপ আপ করে নিতে পারি, তাহলে তো এটা আলটিমেটলি কম্পেনসেট হয়ে যাবে বা মোটামুটি কাটাকাটি হয়ে এক জায়গায় একটা স্টেবল পজিশন আসবে। তো সেই কাজটা সম্ভবত হয় নাই। মানে সারপ্লাস ব্যাংক এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে আর বিল বন্ড পারচেস করে নেই। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের থেকে সেন্ট্রাল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক রিটার্নটা ঠিকমতো দেয়নি, তাদেরকে অফার করে নেই। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে আমানতের গতি কমে যাওয়ায় নিয়মিত বিল ও বন্ডের নিলামের বাইরে বাংলাদেশ ব্যাংক বিলে আগ্রহ কম দেখাচ্ছে ব্যাংকগুলো। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সিলেট ওসমানী বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা। আটকরা হলেন মৌলভীবাজারের সৈয়দ আহমদ ও সিলেটের আফতাব উদ্দিন। তারা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতরে এসব স্বর্ণ নিয়ে আসেন। সকাল 8:30টায় শারজা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাগেজ তল্লাশি করে 17.5 কেজি স্বর্ণ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে এবং এই গোল্ড বারগুলো এটা তারা কিছুটা চেঞ্জ করে মডিফাই করে এটাগুলো নিয়ে এসেছে। এটি বার হিসাবে ছিল না, কিন্তু এটাকে প্লেট করে নিয়ে এসেছে। সেন্ট মার্টিনের পর্যটন নীতিমালা প্রায় চূড়ান্ত। পর্যটন কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। এতে নিষিদ্ধ হচ্ছে ছেড়াদিয়া দ্বীপে পর্যটন। ফেব্রুয়ারিতে স্থানীয়দের নিয়ে দ্বীপ জুড়ে চলবে প্লাস্টিক ও পলিথিন মুক্তকরণ। পর্যটন নির্ভরদের জন্য রাখা হয়েছে বিকল্প আয়ের ব্যবস্থাও। সেন্ট মার্টিন থেকে এখনও মুছে যায়নি ঘূর্ণিঝড় চিত্রাংয়ের ক্ষত। সবচেয়ে বেশি ক্ষতি উত্তর পূর্বের ডেলিপাড়ায়। অভিযোগ, করোনার সময় ঢিলেঢালা নজরদারির সুযোগে সৈকতের প্রবাল কেটে হয়েছে আবাসিক হোটেল, উজাড় হয়েছে কেয়াবন। আইনের পরোয়া না করেই গড়ে উঠেছে কয়েকশো কটেজ। তার উপর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাড়ছে পর্যটকের চাপ। গলাচিপা থেকে সৈকত ধরে ছেড়াদিয়ায় যেতে চলছে 3 হুইলার, মোটরসাইকেল। পরিবেশ সংরক্ষিত এলাকায় এই যথেচ্ছ আচরণে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। ছেড়া দ্বীপটাকে কি করে ট্যুরিস্টদের অনিয়ন্ত্রিত প্রবেশ থেকে আটকানো যায়, সেজন্য কোনো কিছু করা যায় কিনা ওখানে সীমানার মতন, সেটা একটা থাকছে। সকাল 8টা থেকে রাত 8টা আমরা কোস্টগার্ডের পাহারার ব্যবস্থা করেছি, কিন্তু ওই যে যারা জাহাজ মালিক এবং হোটেলের মালিক তারা তো পর্যটকদেরকে ওইটা বলেই প্যাকেজ বলে যে আমরা নিয়ে যাব। মার্চ থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা চিন্তা করে ফেলবো সেন্ট মার্টিনে আমরা কি কাজ এলাও করব, কি কাজ এলাও করব না। প্রায় 8 কিলোমিটারে এই প্রবাল দ্বীপে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে ভ্রমণের অনুমতি। দিনে গড়ে পর্যটক আসেন 8 থেকে 10,000। তবে এবার তা নিয়ন্ত্রণ করেছে সরকার। ফেব্রুয়ারিতে হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এতে স্থানীয়রা যেন ক্ষতির মুখে না পড়েন তাই নেওয়া হচ্ছে কর্মসংস্থানের উদ্যোগও। স্থানীয় 200 ভলান্টিয়ারও ইনভলভ করতে পারেন, সেটাও কিন্তু একটা কর্মসংস্থান হবে, যে তারা এই জিনিসগুলো কালেক্ট করে আমাদেরকে দেবে। তারা একটা ভলান্টিয়ার সার্ভিস দিলেও আমরা একটা টোকেন কিছু তাদেরকে দেব। ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে যে তারা সেন্ট মার্টিনে ট্যুরিজমের উপর নির্ভরশীল জনগোষ্ঠীকে অল্টারনেটিভ লাইভলিহুড ট্রেনিং দেবে। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমে এসেছে অর্ধেকে। কমেছে পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপের আনাগোনা। এ অবস্থায় আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালের গবেষণা বলছে পর্যটন নিয়ন্ত্রণ করা না গেলে 2045 সাল নাগাদ প্রবাল শূন্য হয়ে যেতে পারে সেন্ট মার্টিন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 157 টাকা 04 পয়সায়। দর বেড়েছে ইউরোরও, বিনিময় হয়েছে 130 টাকা 61 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 32 টাকা 69 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 397 টাকা 8 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 27 টাকা 70 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।